ব্যাংকের লোনের জিম্মায় কি বিপদ হতে পারে আপনার? এ বিষয়ে কিন্তু অনেকে জানতে চান যে আমি ব্যাংকে লোন নিচ্ছে, আমার ফ্রেন্ড বা আমার ভাই বা আমার রিলেটিভ আমাকে বলছে জিম্মা হতে, অথবা আমাকে একটা সাক্ষী হতে বলছে, আর কিছু না, জাস্ট সাক্ষী হতে বলছে। এই ক্ষেত্রে আপনার কি বিপদ হতে পারে সেটা আপনি নিজেও জানেন না, এবং শুধু বিপদ নয়, মহা বিপদ হতে পারে। লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। সর্বদাই প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি। আজ ঠিক অরিজিনাল একটা ঘটনা বলছি আপনাদেরকে। সেটা হলো যে আমার এক ফ্রেন্ড আছে, তার ফ্রেন্ড যমুনা ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিল 20 লক্ষ টাকা, আর তাকে সাক্ষী রেখেছিল। দুঃখের বিষয় যে ব্যাংকের যে কর্মকর্তা আমার ফ্রেন্ডকে বলেছিল যে শুধুমাত্র সাক্ষী, আপনি জাস্ট ভোটার আইডি কার্ডটা দিবেন আর একটা সাইন করবেন, আর কোনো কিছু লাগবে না, তাতে কোনো প্রবলেম নাই। তাতেই কিন্তু আপনি অবশ্যই লোনটা হয়ে যাবে, এবং কি আপনি জিম্মাদার হিসেবে থেকে গেলেন। যেহেতু আপনার ভোটার আইডি কার্ড দিয়েছেন, আপনি সাইন দিয়েছেন, আপনি সাক্ষী প্লাস জিম্মাদার দুইটাই হয়ে গেলেন। পরবর্তীতে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড কি করলো, সে নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলো না যমুনা ব্যাংকে। পরবর্তীতে তার বিরুদ্ধে কিন্তু অর্থ ঋণে মামলা হলো। অর্থ ঋণে মামলা হওয়ার পরবর্তীতে তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ওয়ারেন্ট বের হলো আমার ফ্রেন্ডের নামে, অর্থাৎ যে জিম্মা ছিল, যে সাক্ষী ছিল, যে ভোটার আইডি কার্ড দিয়েছে, যে ব্যাংক কর্মকর্তা তাকে বলেছিল যে আপনার কোনো প্রবলেম নাই, কোনো কিছু হবে না, শুধুমাত্র আপনি আপনার ভোটার আইডি কার্ড দিবেন আর একটা সাইন করবেন, আর কিছুই না, আপনার কোনো বিপদ হবে না ভবিষ্যতে। সেই ব্যক্তির বিরুদ্ধেই কিন্তু এখন চেক ডিজনারের মামলা, অর্থ ঋণে মামলা হয়ে গেল, এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়ে গেল। এখন আমার ফ্রেন্ড আমার কাছে আসছে, বেসিক্যালি তার করণীয় কি এখন? বেসিক্যালি শুধু যে আমার বন্ধুর এই ঘটনাটা ঘটেছে এমন না, বর্তমানে বাংলাদেশে প্রায় এই ঘটনাটা ঘটে যাচ্ছে। বিকজ যারা সাক্ষী হচ্ছে ব্যাংকের লোনের বিষয়ে, আমরা জানি না যে বেসিক্যালি আইনটা কি বলছে। মূলত যদি আপনি কোনো ব্যাংকে কেউ লোন নেয় আর সেখানে যদি সাক্ষী হন, তার মানে হলো যে উক্ত ব্যক্তি যদি টাকা না দেয়, আপনি টাকা পেড করবেন। আইনগত নিয়ম বলছি সেটা আপনাকে। আর আপনার যে লোকদের সাক্ষী হয়েছেন, সেই লোক যদি টাকা না দেয়, পরবর্তীতে কিন্তু অর্থ ঋণ মামলা হবে। অর্থ ঋণ মামলার পরে যে ব্যক্তি লোন নিয়েছে তাকে যদি খুঁজে না পাওয়া যায়, অবশ্যই আপনারা যারা সাক্ষী হয়েছেন, যারা ভোটার আইডি কার্ড দিয়েছেন, যারা সাইন করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু অর্থ ঋণ মামলা হয়ে যাবে, এবং কি তাদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট বের হয়ে যাবে। এখন বলতে পারেন যে ভাই আমি তো বুঝি নাই, আমাকে তো ব্যাংক কর্মকর্তা বলছে সাইন দিতে, আমি দিয়ে দিয়েছি, এখন বাঁচার উপায় কি? বেসিক্যালি এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এখান থেকে বাঁচার উপায় একটাই, যে আপনি যখন জামিন নিতে যাবেন, আপনি 25% টাকা, অর্থাৎ যত টাকা অর্ডার হয়েছে, রায় হয়েছে, তার 25% টাকা আপনি জমা দিয়ে জামিন নিতে হবে। এর বাইরে যদি আপনি বলেন যে আমাকে 1 টাকা কম দিতে, 1 টাকা কম দিলে আপনাকে জামিন দেবে না। 25% টাকার যে টাকা আসে 20 লক্ষ টাকার, সেই টাকাই কিন্তু আপনাকে দিতে হবে। আনলেস কিন্তু আপনাকে কোনোভাবে জামিন দিবে না। শুধু তাই নয়, তার ভিতরে বিজ্ঞ আদালত কিন্তু আপনাকে আবার 3 মাসের একটা সময় দিয়ে দিবে, যে আগামী 3 মাসের ভিতরে আপনি টাকা জমা দিয়ে দিবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে টাকা অবশ্যই দিতে হবে। আর যদি টাকা না দিতে চান, অবশ্যই 1 নং যে আসামি, মূল যে লোন নিয়েছিল, তাকে যদি আপনারা ধরে দিতে পারেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। আর তাকে ধরে দিলে কিন্তু আপনাদের আর কোনো জটিলতা হবে না, এবং তাকে যদি না পায়, অবশ্যই আপনারা কিন্তু টাকা দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও ব্যাংকের যে কাজগুলো আছে, এ বিষয়ে অর্থ ঋণ মামলাগুলো হয়। অর্থ ঋণ মামলাগুলোর মাধ্যমে কিন্তু আপনি যারা জিম্মা হচ্ছেন বা যারা সাক্ষী হচ্ছেন, অনেক সময় ফেঁসে যাচ্ছেন। সো একটা কথা বলবো যে ভাই, যদি ব্যাংকের সাক্ষী হতে যান কারো লোনে, বুঝে শুনে অবশ্যই সাক্ষী হবেন। আনলেস সাক্ষী হবেন না, সেই যত প্রিয় মানুষই হোক, ভবিষ্যতে যে বিপদ আপনার কাঁধে এসে পড়বে না, সেটা আপনি কোনোভাবেই বুঝতে পারেন না। এরপরে যদি অর্থ ঋণ মামলার বিষয়ে আপনাদের কোনো কিছু জানা থাকে, বোঝা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।